পদ্মা সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতার কারণে উন্নয়ন চলমান, ৩ জেলায় ৩ সেতুর উদ্বোধন। মূর্তি পূজা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়, সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষায় নিষিদ্ধ নয়। ব্রিফিং সম্মিলিত ইসলামী জোটের হেফাজতের বর্তমান নেত্রী স্থানীয়দের। বেগম পাড়ায় বসতি গড়া বাংলাদেশিদের নাম ঠিকানা জানতে চায় হাইকোর্ট। অর্থ পাচারকারীদের বেশিরভাগই সরকারি কর্মকর্তা, পর্যবেক্ষণ আদালতের। কাপড়ের দোকানের কর্মচারী থেকে গোল্ডেন মনিরের হাজার কোটি টাকার মালিক হয়ে ওঠার পেছনের কারিগরদের খুঁজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। দুপুরে র্যাব ৩ কার্যালয়ে ব্রিফিংয়ে কথা জানানো হয়। আজ রিমান্ড চেয়ে মনিরকে আদালতে তোলা হবে। এর আগে সকালে রাজধানীর বাড্ডা থানায় মনিরকে হস্তান্তর করে র্যাব ৩। পরে তার বিরুদ্ধে মাদক, অবৈধ অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে ৩টি মামলা, কোটি ৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। 5টি অনুমোদনহীন গাড়িও জব্দ করা হয় এই সময়। 90 দশকে একজন সেলসম্যান এবং 2020 সালে একজন গোল্ডেন মনির। এই মাঝখানের যে সময়টি আছে, মাঝখানের সময়টিতে মূলত সে অনেক পন্থা অবলম্বন করে সুবিধাবাদী রাজনীতিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছেন। আমরা ইতিমধ্যে আরও 4টি সংস্থাকে আনুষ্ঠানিকভাবে আমরা অনুরোধ জানাবো এ সকল বিষয়ে বিস্তারিত তদারকি করার জন্য। অর্থাৎ বিদেশে তার কী পরিমাণ টাকা আছে, কী পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন, সে বিষয়ে বিস্তারিতর জন্য আমরা মানি লন্ডারিং ইউনিট সিআইডিকে অনুরোধ জানাবো। এই মুহূর্তে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে মোমো। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাড্ডা থানা পুলিশের প্রিজন ভ্যানে করে এই মাত্র আদালতে আনা হলো র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার গোল্ডেন মনিরকে। বেলা ঠিক 3টায় তাকে অস্ত্র, মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে করা 3টি মামলায় রিমান্ড শুনানির জন্য আদালতে তোলা হবে। অস্ত্র মামলায় 7 দিন, মাদক মামলায় 7 দিন এবং বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় 7 দিন, মোট 21 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এর আগে কিন্তু ভোর 6:15 র্যাব বাড্ডা থানা পুলিশের কাছে গোল্ডেন মনিরকে হস্তান্তর করে এবং তারপরই পুলিশ তার বিরুদ্ধে 3টি আইনে করা পৃথক 3টি মামলা করেন এবং তখন থেকেই পুলিশরা আমাদেরকে নিশ্চিত করেছিলেন যে এই 3টি মামলায় 7 দিন করে মোট 21 দিনের রিমান্ড আবেদন তারা করবেন। এবং এই মুহূর্তে গোল্ডেন মনির আদালতের গারদখানায় তাকে নেওয়া হয়েছে প্রিজন ভ্যানে করে এবং সেখান থেকে তার যে রিমান্ডের যে আবেদনটি সেটি কিছুক্ষণ মধ্যেই আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চলে যাবে এবং বেলা ঠিক 3টায় তাকে আদালতে তোলা হবে। আপনাকে যদি জানিয়ে রাখতে চাই, শনিবার রাতে র্যাব যে বিশেষ অভিযান চালিয়েছিলেন মেরুল বাড্ডায়, সেই অভিযানে কিন্তু গোল্ডেন মনিরের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, 4টি গুলি, নগদ 1 কোটি 9 লাখ টাকা, বিদেশি 10টি দেশের বিপুল সংখ্যক বিদেশি মুদ্রা, যার বাংলাদেশি পরিমাণ টাকা হচ্ছে 9 লাখেরও বেশি। পাশাপাশি তার বাসভবনের কাছ থেকে বিলাসবহুল 5টি গাড়ি উদ্ধার করেছেন র্যাব, যাদের কোনো বৈধ কাগজপত্র গোল্ডেন মনির দেখাতে পারেনি। শুধু তাই নয়, গোল্ডেন মনিরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে রাজুকের কিছু অসাধু কর্মকর্তার সাথে যোগ সাজস করে সে রাজধানীর বাড্ডা, নিকেতন এবং পূর্বাচলে 50টিরও বেশি প্লট নিজের নামে করেছেন। পাশাপাশি র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত গোল্ডেন শুধুমাত্র তাই নয়, বর্তমানে রাজধানীর 3টি থানায় পৃথক চেক জালিয়াতি এবং প্রতারণার মামলা করা হয়েছে। তো বেলা ঠিক 3টায় অস্ত্র, মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গোল্ডেন মনিরকে আদালতে তোলা হবে এবং এর পরপরই শুনানি হবে, রিমান্ড শুনানি। তো ফয়সাল, এই ছিল সিএমএম আদালত থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। রিমান্ড চেয়ে গোল্ডেন মনিরকে আদালতে তোলা হবে। সহকর্মী মার্জিয়া মোমো সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সামনে থেকে। কানাডার বেগম পাড়ায় যেসব বাংলাদেশি অবৈধভাবে অর্থ পাচার করে স্থায়ী হয়েছেন, তাদের সবার নাম ঠিকানা চেয়েছেন হাইকোর্ট। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তাদের তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, অর্থ পাচারকারীদের মধ্যে বেশিরভাগই সরকারি কর্মকর্তা। অর্থ পাচারকারীরা কানাডার বেগমপাড়ায় স্থায়ী হয়েছেন, গড়েছেন আলিশান বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এ বিষয়ে সরকারের এক মন্ত্রীর বিস্ফোরক মন্তব্যের পর আবারও আলোচনায় বেগমপাড়া। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট দেখে রোববার আবারও অর্থ পাচারকারীদের তালিকা চাইলেন দেশের উচ্চ আদালত। এর আগেও হাইকোর্টের একটি বেঞ্চ তালিকা চেয়েছিল, যার অগ্রগতি এখনও জানা যায়নি। যে টাকাগুলি পাচার হবে এখন থেকে সেই মামলাগুলি পাচারের উপর টোটালি নিষেধাজ্ঞা দেওয়া হলো। বিশেষ করে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, বিষয়টি ভীষণ অ্যালার্মিং এবং টাকা যদি বাইরে পাঠাতে হয় নির্দিষ্ট আইনের আওতায় পাঠাতে হবে। এদিন উচ্চ আদালত বলেন, অর্থ পাচারকারীরা জাতীয় বেইমান ও দেশের শত্রু, তাই অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হতে হবে। তাদের নাম ঠিকানা যাতে সবাই জানে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়, সে কারণে হাইকোর্ট বলতেছে আমাদের সবাইকে দেশকে ভালোবাসতে হবে। কোর্ট বলেছে যারা এভাবে অবৈধভাবে দেশের টাকা নিয়ে যাচ্ছে তারা দেশের শত্রু। দেশের অর্থ বিদেশে পাচারকারীদের সুনির্দিষ্ট তালিকা নেই কোনো সংস্থার হাতে, যদিও দুদক জানিয়েছে তাদের হাতে 60 থেকে 70 জনের একটি তালিকা রয়েছে, যার মধ্যে 8 জনের নাম ঠিকানা দেয়া হয়েছে ইন্টারপোলকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আধুনিক যোগাযোগ অবকাঠামো দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নির্মাণ কাজ সম্পন্ন হলে অভূতপূর্ব উন্নয়ন হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায়। শুধু যোগাযোগই নয়, অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে জানিয়েছেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জে 3টি সেতু উদ্বোধন করে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় করোনার অস্বাভাবিক পরিস্থিতিতে উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে নেয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান সরকার প্রধান। অবশেষে দুঃখ ঘুঁচল নদীর কারণে বিভাজিত থাকা মাগুরা, যশোর ও নারায়ণগঞ্জের বিচ্ছিন্ন 3 উপজেলার। মাগুরায় মধুমতি নদীর ওপর নবনির্মিত সেতুটি পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে সংযুক্ত করবে এই এলাকাকে। এছাড়া যশোরের অভয়নগরে ভৈরব নদীতে নতুন করে নির্মাণ করা সেতুটির ফলে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত হবে এই এলাকাটিও। পাশাপাশি নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সেতু নির্মাণের ফলে ঢাকার সঙ্গে সড়ক পথে দূরত্ব কমল 15 কিলোমিটার। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময়ে উদ্বোধন করা হয় পাবনায় নির্মিত বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম স্বাধীনতা চত্বর। সরকার প্রধান বলেন, যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ত্বরান্বিত হবে মানুষের জীবনমান সহ অর্থনৈতিক সক্ষমতা। এই 3টে সেতু কিন্তু এই সমস্ত অঞ্চলগুলির আর্থসামাজিক উন্নয়নের দিকে বিশেষ অবদান রাখবে। তাছাড়া আমরা যেমন পদ্মা সেতু করছি, দক্ষিণ অঞ্চলের সাথে একটা যোগাযোগ যেটা একসময় সত্যি খুব কষ্ট ছিল, পদ্মা সেতু হয়ে গেলে আর সেই সমস্যাটা থাকবে না। তাছাড়া দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নেও আমরা ব্যবস্থা নিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসার পর সারা বাংলাদেশে যোগাযোগের একটা ব্যাপক নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি। দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের সব প্রস্তুতি রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সময় মতো ভ্যাকসিন পাবে দেশের মানুষ। একটা নতুন ধাক্কা এখন আসছে বিশ্বব্যাপী, আমাদের এখন থেকে সেই প্রস্তুতিও আমরা নিচ্ছি। সেক্ষেত্রে আমরা সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা এবং এর ফলে যেন মানুষের ক্ষতিগ্রস্ত না হয়, কারণ প্রথম দিকে আমাদের অতটা অভিজ্ঞতা ছিল না, এখন অন্তত অভিজ্ঞতা হয়েছে। কাজে নিজেকে সুরক্ষিত রাখা এবং অপরকে সুরক্ষিত করা, এই দায়িত্বটা সকলকে পালন করতে হবে। করোনা মহামারীর মধ্যেও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে যাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সরকার প্রধান। এই ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যেও আমাদের যে উন্নয়ন কাজগুলি চলছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বেশিরভাগ রেললাইনের মেয়াদ পেরিয়ে গেছে কয়েক দশক আগেই। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ লাইন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন, জরাজীর্ণ রেললাইন সংস্কারের অভাবে বাড়ছে দুর্ঘটনা, কমছে রেলের গতি। দ্রুত সংস্কারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। নাজমুস সালেহের রিপোর্ট, ছবি তুলেছেন মিজানুর রহমান মিন্টু। এমনই ঝুঁকিপূর্ণ অবস্থা জয়দেবপুর থেকে ময়মনসিংহ রুটের 90 কিলোমিটার রেলপথের। 60-70 বছরের পুরনো মরচে পড়া লোহার স্লিপার, তার উপর দিয়ে চলছে ট্রেন। কোথাও কোথাও ভেঙে গেছে সেই স্লিপার, আবার পচে নষ্ট হয়ে গেছে কাঠের স্লিপারও।
এখানেই শেষ নয়, বেশিরভাগ জায়গায় নেই জয়েন্ট ক্লিপ, খুলে গেছে প্রয়োজনীয় নাট বল্টু। স্লিপারের সাথে লোহার পাতকে আটকে রাখার সংযোগ পয়েন্টও বিচ্ছিন্ন কোথাও 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 আবার নাট না থাকায় ব্যবহার করা হয়েছে কাঠের টুকরা। এগুলো নড়তেছে, নাট ইস্পাত সহ নড়তেছে। সবগুলো স্লিপার ভাঙা, যে হুকগুলা দিয়ে স্লিপারগুলো আটকানো হয় এগুলো ভাঙা। গাড়ি এলে দেখা গেছে এটা আমার একবারে 1-1.5 ফুট আইঙ্গা জায়গা। সিকিভাগ পাথরও নেই মাইলের পর মাইল জুড়ে, মাটির নিচে দেবে গেছে লাইন। কয়েক বছর আগেও এই লাইনে ট্রেন চলতো 50 থেকে 60 কিলোমিটার বেগে। ঝুঁকি বিবেচনায় 30 থেকে 35 কিলোমিটার করা হয়েছে সম্প্রতি। পাথর নাই, পানি থাকে, এই স্লিপার গিলাই আপ ডাউন করে, পানি নিচে জমা থাকে, প্যাক উঠে, কাদা উঠে। গতি নিয়ন্ত্রণটা কমাই দিয়েছে কি জন্য? জানো লাইনের অবস্থা বেশি ভালো না এই জন্য। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, সংস্কারের উদ্যোগ না নিলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে রেল ব্যবস্থা। রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনের দুর্ঘটনা যেমন আছে, সাথে সাথে কিন্তু হতাহতের সংখ্যাও কিন্তু বাড়ে, কারণ দুর্ঘটনার পরিমাণটা বেড়ে যায়। তবে মন্ত্রী বলছেন উদ্যোগ নেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য আমরা কাজ করছি একই সঙ্গে, এই জন্য আমরা আলাদা দুটো প্রকল্প আমরা নিচ্ছি। আশা করতেছি যে এবছরের মধ্যে আমরা সেটা পালে যে সমস্যাগুলো কথা বললে এগুলো আর থাকবে না। বেশিরভাগ রেল সেতুও ঝুঁকিপূর্ণ বলে সম্প্রতি জানিয়েছে রেলের প্রকৌশল বিভাগ। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা। চলছে 39টি উন্নয়ন প্রকল্প, যার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 1,39,000 কোটি। এরপরেও প্রতিনিয়ত গতি কমছে ট্রেনের। বিশেষজ্ঞরা বলছে, বিদ্যমান লাইনগুলো সংস্কারের উদ্যোগ না নিলে লাভ হবে না মেগা প্রকল্পে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে, বঙ্গবন্ধু টি-20 কাপ সামনে রেখে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলনে ক্রিকেটাররা চোট পেয়ে মাঠ ছেড়েছেন রাজশাহীর অলরাউন্ডার সাইফুদ্দিন। মূর্তি পূজা করা আর ভাস্কর্যকে সম্মান জানানো এক নয়। সৌন্দর্য চর্চা ইসলামী শিক্ষায় নিষিদ্ধ নয়। আজ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের নেতারা একথা বলেন। তারা বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অপব্যাখ্যা করে সহজ সরল মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। মুসলিম রাষ্ট্র সৌদি আরবের মূল কেন্দ্রে এই মুষ্টিবদ্ধ হাতের ভাস্কর্যটির নাম দ্য ফিস্ট। শুধু সৌদি আরব নয়, মুসলমানদের অধিকার নিয়ে বিশ্বে যে কটি দেশ সোচ্চার তার মধ্যে অন্যতম তুরস্ক। তুরস্কের বহু স্থানে স্থাপন করা হয়েছে আধুনিক তুরস্কের রূপকার কামাল আতাতুর্কের ভাস্কর্য। সম্প্রতি জাতির পিতার ভাস্কর্য নিয়ে বিরোধিতার উন্মাদনায় মত্ত কয়েকটি ধর্মীয় সংগঠন। তাদের দাবি, ভাস্কর্য ইসলাম বিরোধী বিষয়। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোট। কোরআনের আয়াত, সূরা ও হাদিসের লাইনে লিখিত ব্যাখ্যা দিয়ে জোটের সভাপতি বলেন, মূর্তি পূজা আর ভাস্কর্য শ্রদ্ধা নিবেদন দুটি ভিন্ন বিষয়। মূর্তি মানেই শিরকের উপকরণ নয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খেলনার ঘোড়ার ছোট মূর্তি রাখা ছিল। বুখারী শরীফ কিতাবুল আদাব। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষেধ করেননি। একইভাবে যেসব ভাস্কর্য ঐতিহাসিক কোনো ঘটনার স্মৃতিপলক হিসাবে স্থাপিত হয় তা ইসলামী শিক্ষা অনুযায়ী নিষিদ্ধ নয়। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের জন্য ধর্মের অবব্যাখ্যা করে সহস্র মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের লেবাসধারীরা। হেফাজতিরা যদি সত্যি ভাস্কর্য নির্মাণের বিরোধী হয়ে থাকেন, তবে এর প্রমাণ তারা তাদের হাটহাজারির কাছেই অবস্থিত খাগড়াছড়িতে প্রদর্শন করতে পারেন। জিয়াউর রহমান সাহেবের একটি বৃহদাকার ভাস্কর্য নির্মিত হয়েছে। মানুষের এই মূর্তি ভেঙে এরা প্রমাণ করতে পারেন এই বিষয়ে তারা কতটা সিরিয়াস। বর্তমানে হেফাজতে ইসলামের নেতৃত্বে আছে উগ্র মৌলবাদীরা, আর এজন্যই তারা কট্টরপন্থায় হাঁটছেন বলেও মন্তব্য করা হয় সংবাদ সম্মেলনে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য নির্মিত ভাস্কর্য, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ স্মৃতি সংরক্ষণের জন্য কঠোর আইন প্রণয়নে সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রার্থনা করার নিয়তে শহীদ মিনার, স্মৃতিসৌধ কিংবা কোনো ভাস্কর্যে মানুষ ফুল দেয় না, বরং যা করা হয় তা হলো শ্রদ্ধা নিবেদন। এটির ভিন্ন ব্যাখ্যা করছে ধর্মান্ধরা। জঙ্গি এবং প্রতিক্রিয়াশীল মৌলবাদী অংশটা এখন নেতৃত্বে আসছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সাইবার হামলার আশঙ্কায় আবারও ব্যাংকগুলোকে সতর্ক করেছে সরকার। এরই মধ্যে নজরদারি জোরদার করা হয়েছে। যে কোনো ঝুঁকি এড়াতে রাতে বন্ধ থাকছে কিছু ব্যাংকের এটিএম বুথ।
রাত যত গভীর হয় ঢাকা তত ফাঁকা হয়। নীরব ঢাকায় জরুরি প্রয়োজনে গ্রাহকদের সেবায় জেগে থাকে ব্যাংকের এটিএম বুথগুলো। রাতের এই নীরবতায় আতঙ্কের খবর ছড়িয়েছে সাইবার হামলা। এমন শঙ্কায় ফের সতর্কতা জারি করেছে সরকার। এর মধ্যে দু একটি ব্যাংকের এটিএম বুথ রাতে বন্ধ রাখা শুরু হয়েছে। কোনো ব্যাংকের বুথ রাতে খোলা থাকলেও নির্দিষ্ট সময় পর রাতে টাকা উত্তোলন বন্ধ থাকছে। 11টার পরে তো টাকা দেয় না, সার্ভার বন্ধ করে দেয়। রূপালী ব্যাংকের ম্যানেজার বলছে একটু সাবধানে থাকবেন, কোনো কাস্টমার যদি বেশি সময় হয়ে যায় তো আপনি ফলো করবেন কি করে না করে। হ্যাকার যে ঢুকছে এরপর থেকে তারা একটু বলছে, তো এর থেকে কয় মাস হবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশন থেকে আমাদের একটা চিঠি এসেছে আমাদের নিরাপত্তার ইস্যুতে ব্যাংকগুলিতে। সেই অনুযায়ী আসলে এই চিঠিটা সব হয়তো বা ব্যাংকে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আমাদের এখানে চিঠিতে আসলে ফোকাস করা হয়েছে দুইটা জায়গায়, সেটা হচ্ছে এটিএম এবং সুইফটের ব্যাপারে। বেশিরভাগ এটিএম বুথ 24 ঘন্টা খোলা থাকলেও সন্দেহজনক গতিবিধির বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। আমরা এখনো সেরকম নির্দেশনা পাইনি। আমাদের এখানে সিটি ব্যাংক আছে, ব্র্যাক আছে, স্ট্যান্ডার্ড চার্টার আছে। ঢাকা ব্যাংক শুধু বন্ধ থাকে 11টার পরে। এটা এই 10-12 দিন বন্ধ ছিল, রাত্র 11টায় আবার ভোর 7টায় খোলা হতো। এখন 24 ঘন্টায় খোলা। জানা গেছে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ সাইবার হামলা চালাতে পারে এমন আশঙ্কা থেকে ব্যাংকগুলোকে সতর্ক থাকতে একটি চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। গত 27 আগস্ট একই ধরনের আশঙ্কা থেকে ব্যাংকের বুথ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। এর আগে 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে উত্তর কোরিয়ার হ্যাকার গ্রুপ বিগল বয়েজ জড়িত থাকার প্রমাণ মিলেছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরও থাকছে আরও একটি পরাজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনে পেনসিলভেনিয়ায় ভোট কারচুপির অভিযোগে মামলা খারিজ, ডাকযোগে আসা লাখ লাখ ভোট বৈধ ঘোষণা। কক্সবাজারে করোনা সংক্রমণ রোধে পর্যটকদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে মাঠে নেমেছে জেলা প্রশাসন ও পুলিশ। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সৈকতের সবকটি পয়েন্টে অভিযান চালানো হয়। শুধু পর্যটক নয়, মাস্ক ব্যবহার নিয়ে অজুহাত রয়েছে ব্যবসায়ীদেরও। আরও জানাচ্ছেন সুজা উদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটন মৌসুমের শুরুতে প্রতিদিন ঢল নামছে হাজার হাজার পর্যটকে। হোটেল, মোটেল, বারবিস দোকান, বালিয়াড়ি ও সৈকতে ভিড় করছেন পর্যটকরা। কিন্তু কেউ মানছেন না করোনার সতর্কতা। সৈকতে প্রবেশে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হলেও তাও মানছেন না পর্যটকরা। মাস্ক তো আমরা পড়তেছি, একটু পানিতে নামছি সেই জন্য রেখে গেছিলাম নিচে আর কি। মাস্ক পরা ছিলাম, এই মাত্র ছবি উঠাবো তো এই জন্য খুলছি। একটু কথা বলতেছিলাম তো এই জন্য মাস্কটা একটু নিচে নামিয়েছিলাম, খোলাইছিলাম। মাস্ক এটা এতক্ষণ দাওনি কেন? না নিয়েছিলাম, নেওয়ার পর পকড়া লাগছে আর কি। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এবার সৈকতে পর্যটক ও ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযানে নেমেছে প্রশাসন। প্রশাসনের অভিযানের সাথে সাথে পাল্টে যায় সৈকত এলাকার চিত্র। জরিমানার ভয়ে ধুম পড়ে মাস্ক কেনার। কাস্টমার কি সচেতন ছিল না, এখন ম্যাজিস্ট্রেট নামার পর অভিযান চালানোর পর মাস্ক নিচ্ছে সবাই 10 টাকা করে। প্রায় 100 পিসের মতো বিক্রি করছি, প্রায় 2 বাক্স অভিযান চালানোর পরে। আসলে জরিমানা আমাদের মুখ্য উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য হলো সবাইকে সচেতন করা, যাতে সবাই মাস্ক পরে পর্যটন এরিয়া পরিদর্শন করেন। মাস্ক ব্যবহার না করায় রোববার অভিযানে সৈকতের কলাতলি, লাবণী ও সুগন্ধা পয়েন্টে 42টি মামলাসহ জরিমানা আদায় করা হয়েছে 6020 টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ভ্যাকসিনের তৃতীয় ধাপে বাংলাদেশকে ট্রায়ালের প্রস্তাব দিয়েছে চীন। বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, তৃতীয় ধাপে এগিয়ে থাকা সবগুলো ভ্যাকসিন দেশে ট্রায়ালের সুযোগ কাজে লাগানো দরকার। তবে সেক্ষেত্রে প্রথম 2 ধাপে ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে স্বেচ্ছাসেবীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। রাশিদ লিমনের রিপোর্ট। আবারও করোনা ভ্যাকসিন ট্রায়ালে তৃতীয় ধাপে অংশ নেওয়ার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। শনিবার চায়না এম্বাসির ডেপুটি চিফ হুয়ালং ইয়াং তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, দেশটির আনহুইজিফিং লংবং বায়োলজিক ফার্মেসি তাদের ভ্যাকসিন ZF2001 বাংলাদেশে তৃতীয় ধাপে ট্রায়ালে আগ্রহী।
বিশেষজ্ঞরা বলছেন শুধু চীন নয়, সম্ভাব্য এগিয়ে সব অংশীজনের সঙ্গেই যোগাযোগ রেখে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে হবে। তাহলেই অংশীদারিত্ব মিলবে করোনা ভ্যাকসিনের। অংশগ্রহণের মাধ্যমে অংশীদারিত্ব অর্জন, এই ভ্যাকসিন গবেষণায় 700 কোটি মানুষের কল্যাণের জন্য বাংলাদেশে যে স্বেচ্ছাসেবকরা অংশ নেবেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে নাগরিক হিসেবে বাংলাদেশের সকল নাগরিকের সেই ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে প্রাপ্যতা অধিকার জন্মাবে। বাংলাদেশ সরকার এবং যারা ভ্যাকসিন গবেষণার সামর্থ্য রাখে সেই প্রতিষ্ঠানগুলো খুবই দ্রুত পৃথিবীতে চলমান বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত হওয়া, এবারের কোভিড-19 ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া দরকার। সেক্ষেত্রে আবার তড়িঘড়িও নয়, সিদ্ধান্ত নিতে হবে সুচিন্তিতভাবে। যারা এই বিষয়গুলো বিবেচনা করবেন তারা ফেজ 1 এবং ফেজ 2 যথেষ্ট যে ট্রায়াল রেজাল্ট আছে সেগুলোকে যথেষ্ট পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করেই যেন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের ফেজ 3-তে অংশগ্রহণের জন্য তাদেরকে সুযোগ দেন। সংশ্লিষ্টরা বলছেন সব দিক ভেবেই সিদ্ধান্ত নেবে সরকার। বাংলাদেশে যদি এরকম কোনো প্রস্তাবনা আসে ফেজ 3 ট্রায়ালের, তাহলে বাংলাদেশ যেটা অবশ্যই সাড়া দেবে। যে ভলান্টিয়ারকে দেওয়া হবে সেই ভলান্টিয়ার যদি কোনো কারণে এই টিকার কারণে হোক অন্য কারণে হোক যদি অসুস্থ হয়ে পড়ে, তার পূর্ণ চিকিৎসা বিধান রাখার নিয়ম আছে। এর আগে চায়নার সিনোভ্যাককে ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়া হলেও নানা জটিলতায় তা আর আলোর মুখ দেখেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকার ধারণ করেছে মহামারী করোনা। দেশটিতে প্রতিদিন গড়ে 1.5 লাখেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। লাগাম টেনে ধরতে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে কারফিউ। ক্যালিফোর্নিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। যুক্তরাষ্ট্রে করোনায় প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। একদিন আগে রেকর্ড সংক্রমণের পর শনিবারও দেশটিতে প্রায় 2.25 লাখ মার্কিনীর করোনা শনাক্ত হয়েছে। নতুন করে মারা গেছেন 1,500 মানুষ। দেশটিতে সংক্রমণের দিক দিয়ে এগিয়ে থাকা অঙ্গরাজ্যগুলোর মধ্যে অন্যতম ক্যালিফোর্নিয়া। রাজ্যটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সময় শনিবার রাত থেকে ক্যালিফোর্নিয়ায় জারি করা হয়েছে কারফিউ। 10টা থেকে 5টা পর্যন্ত 1 মাসের জন্য কারফিউ জারি করেছেন করোনা বিস্তার প্রতিরোধের জন্য। আমরা মনে করি এটা অত্যন্ত সময়োপযোগী একটি সিদ্ধান্ত। করোনা মোকাবিলায় অন্য অঙ্গরাজ্যগুলোও বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। কোথাও কোথাও মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে, কোথাও আবার কঠোর করা হয়েছে বিধিনিষেধ। আগামী সপ্তাহে থ্যাঙ্কসগিভিং ডের ছুটি কাটাতে বিপুল সংখ্যক মার্কিন নাগরিক এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে ভ্রমণ করতে পারেন। এতে করোনা সংক্রমণ আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা কর্তৃপক্ষের। মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ এবং স্থানীয় প্রশাসন ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই করোনা বিস্তার রোধে এগিয়ে যাওয়া যাবে অনেক দূর, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর আদালতের দ্বারস্থ ডোনাল্ড ট্রাম্পকে আবারও স্বপ্নভঙ্গের বেদনায় পড়তে হলো। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ভোট কারচুপির অভিযোগ তুলে করা মামলা খারিজ করে দিয়েছেন ফেডারেল আদালত। ডাকযোগে আসা লাখ লাখ ভোট বাতিলের দাবি জানিয়ে করা ট্রাম্প শিবিরের মামলার কোনো ভিত্তি প্রমাণ নেই বলেও জানিয়েছেন আদালত। কয়েক লাখ ভোট বাতিল করার আবেদন করে লাল শিবির, যা কোনোভাবেই সম্ভব নয় বলে জানান বিচারক ম্যাথু ব্র্যান। এতে এ রাজ্যেও ডেমোক্র্যাট জো বাইডেনকে বিজয়ী ঘোষণার আর কোনো বাধা রইল না। এখানে ট্রাম্পের থেকে 81,000 ভোট বেশি পেয়েছেন বাইডেন। এ পর্যন্ত 30টির মতো মামলা বাতিল হয়েছে রিপাবলিকানদের। বঙ্গবন্ধু টি-20 কাপ উপলক্ষে দ্বিতীয় দিনের দলীয় অনুশীলনে দুঃসংবাদ পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। ইনজুরিতে পড়েছেন দলটির অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সকাল অনুশীলনে ফুটবল খেলার সময় চোট পান সাইফ। হাঁটতে বেশ অসুবিধা হওয়ায় উঠে যান মাঠ থেকেও। ক্র্যাচে ভর করে টিম বাসে ওঠেন এই পেস বোলিং অলরাউন্ডার। ফিজিওর তত্ত্বাবধানে আছেন সাইফুদ্দিন। তার ইনজুরি কতটা গুরুতর তা পর্যবেক্ষণের পর সোমবার জানানো হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেছে অন্য দলগুলো। আসর শুরুর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তে তাই পরিকল্পনায় কোনো ঘাটতি রাখতে চায় না তামিম ইকবালের ফরচুন বরিশাল। বেশ সিরিয়াস ছিলেন বেক্সিমকো। ঢাকার ক্রিকেটাররাও দীর্ঘ সময় নেটে ব্যাটিং করেছেন দলটির অধিনায়ক মুশফিকুর রহিম। সকাল থেকে বোলিং ব্যাটিং করেছে সাকিব মাহমুদুল্লাহর জেমকন খুলনাও। এদিকে টিম জার্সি ছাড়াই অনুশীলন সেরেছে ফরচুন বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
পদ্মা সেতু হলে বদলে যাবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড, বললেন প্রধানমন্ত্রী। সরকারের ধারাবাহিকতার কারণেই উন্নয়ন চলমান, 3 জেলায় 3 সেতুর উদ্বোধন। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।